আমার বুকটা ভেঙে গেল। আমার মুখে কোনো ভাষা নাই। এমনিতে তো আমি নির্বাচন করতে চাইনি। আমি একজন ব্যবসায়ী, পলিটিক্সটা আছে আমার তৃতীয়। তা আমি কেন এই নিরপরাধ একটা মানুষের এই অবস্থায় পরিণত করতে গেল? আমি যদি ভোটে না দাঁড়াইতাম তাহলে তো আমার এটা হতো না। কেন আমি ভোটে দাঁড়াইতে গেলাম? কেন আমি এত লোকের চাকরি দিতে যাবো? কেন আমি এইসব সন্ত্রাসীদের সাথে করতে যাব? আমার খুব কষ্ট হলো। তারপরে নিজেকে সামলে নিয়ে ফারুক সাহেবের কাছ থেকে আমি জনকের স্ত্রীর নাম্বারটা নিলাম। আমি তার স্ত্রীকে যখন ফোন করে বললাম আমার নাম একে আজাদ, বলার পর ভাই ও বোনেরা, অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে তার স্ত্রী এমন জোরে চিৎকার দিল, ভাই আমার স্বামী বাঁচবে না। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার স্বামীটাকে বাঁচান। আমার কিছুক্ষণ সেন্স ছিল না। আমি শুধু বললাম, বোন, সর্বোচ্চ জায়গায় বড় হসপিটালে তার চিকিৎসা হবে, যেখানে আমি চিকিৎসা নেই, আমার স্ত্রী চিকিৎসা নেই, আমার ছেলেমেয়েরা চিকিৎসা না, ইউনাইটেড হসপিটাল, সেখানে আমি ব্যবস্থা করে রেখেছি। আপনি ওখানে নিয়ে আসেন, তার সর্বোচ্চ চিকিৎসা করব আমি। তারপর জিজ্ঞেস করলাম, আপনি কোথায় আছেন? বলল, অ্যাম্বুলেন্সটা কোথায় এখন? বলল যে কেরানীগঞ্জ পর্যন্ত পৌঁছেছে। তখন আমার নিজেকে মনে হলো যে আমি যদি অ্যাম্বুলেন্সটা চালাইতাম, আরো জোরে চালাইতে পারতাম, কত তাড়াতাড়ি হসপিটালে পৌঁছানো যায়। আর মনে মনে ভাবি, আল্লাহ না করুক যদি এই লোকটা মারা যায়, তার স্ত্রীর নাম পারভিন, তাকে আমি কি জবাব দিব? তার যদি অনাথ বাচ্চা থেকে থাকে আমি জানি না, তাকে আমি তার সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে তার বাবাকে ফেরত দেব? জনকের মা বাবা যদি বেঁচে থাকে, তার সামনে আমি কিভাবে দাঁড়াবো? নিজেকে একজন অপরাধী মনে হলো যে নির্বাচন তো আমার দাঁড়ানো ঠিক হয়নি। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে নৌকা আমি সবাইকে দিতে পারিনি, স্বতন্ত্র দাঁড়ালে আমার কোনো আপত্তি নাই, এবং স্বতন্ত্রের পক্ষে যদি কেউ নির্বাচনী পরিচালনা করে তাতেও আমার কোনো আপত্তি নাই। নৌকা যে অধিকার পাবে, সুযোগ পাবে, স্বতন্ত্র আলারাও সেই পাবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিত এই নেতারা আমাকে দাঁড় করিয়েছে। তাহলে আমাদের প্রতি এত অন্যায় হচ্ছে কেন? শুধুমাত্র এখানেই না, প্রত্যেকটা ইউনিয়নের, শহরে, গলিতে গলিতে রাত্রে যখনই পায় তখনই আমাদের নেতাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাদের নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলে। তাই ভাই সব, অনেক বলার ছিল, সময় নাই। এর জবাব দিতে পারেন আপনারা একমাত্র 7 তারিখ। যদি আপনার আমার ইমান ঠিক থাকে, যদি আমরা দেশকে ভালোবাসি, ফরিদপুর শহরকে ভালোবাসি, এইসব যুবক সমাজ যাদের চোখে মুখে স্বপ্ন, আগামী দিন যদি তাদের কর্মস্থলে যেতে হয়, চাকরি পেতে হয়, যদি বড়মার কষ্ট লাঘবে তার পাশে দাঁড়াতে হয়, সংসারে হাল ধরতে হয়, তাহলে ঈগল মার্কার কোনো বিকল্প নাই। এই সন্তানরাই আগামী দিনের ভবিষ্যৎ। সেই স্বপ্ন আপনি আমি দেখাইতে পারি 7 তারিখ, যদি ঈগল মার্কা জয়ী হয়, না হইলে আমাদের কারো রক্ষা নাই।
কেউ থাকতে পারবো না। সম্রাটদের রাজত্ব হবে, মুবারকদের রাজত্ব হবে ফরিদপুর। শরীয়তুল্লাহ বাজারের মার্কেটের ব্যবসায়ী ভাইরা কেঁদেছেন, বলেছেন ডেলি 300 টাকা দিতে হয় প্রতি দোকানে। ওই যে যারা হরিম কসিম কি বলে মাহেন্দ্র কাগজ আদা দিতে হয়, কেউ রেহাই পাবেন না। তাই জাতির জনক বঙ্গবন্ধু এই আদর্শে আমাদেরকে শিক্ষা দেন নাই। জননেত্রী শেখ হাসিনা এই জন্য তাকে আওয়ামী লীগের সভাপতি বানান নাই। আমার ভাই, আপনাকে অনেক ভালো জানি, আপনি সভাপতি হয়েছেন তাই এই অবস্থা। যদি এমপি হয়ে যান তাহলে যে কি হবে। সেই কারণে ফরিদপুরের জন্য, আপনার আমার জন্য, নতুন প্রজন্মের জন্য ঈগল মার্কাকে 7 তারিখ জয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে ভাই বোন বন্ধু বান্ধব সকলের কাছে অনুরোধ, সকলে মিলে যার যার পরিচয় আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাই বলে যে একটা বার আমরা আজাদ সাহেবকে সুযোগ দিয়ে দেখি উনি কি করে। তারপরে 5 বছর পরে সিদ্ধান্ত নিব আমরা আজাদ সাহেবকে নিয়ে চলবো না চলবো না। তাই 7 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ঈগল মার্কাকে জয় করে ঘরে ফিরবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।